ত্রিকোণমিতি ম্যাথমেটিক্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে সরল রেখাংশের দৈর্ঘ্যের সাথে কোণের সম্পর্ক স্থাপন করা হয়েছে। তোমরা জ্যামিতিতে এমনটা আগে দেখোনি যে কোনো সরল রেখাংশের দৈর্ঘ্যের সাথে কোণের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। হয় সরল রেখাংশের দৈর্ঘ্যের মধ্যেই সম্পর্ক রয়েছে কিংবা শুধু কোণের মধ্যেই সম্পর্ক রয়েছে। কোণ আর সরল রেখাংশের দৈর্ঘ্য এটা একসঙ্গে মিশে যায়নি জ্যামিতির কোথাও। তাহলে ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চ সরল রেখাংশের দৈর্ঘ্য আর কোণের সম্পর্ক বিচার করে সেইটাই হবে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি শুরু করার আগে আমরা কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তো এখন জানবো জ্যামিতিক কোণ কী আর ত্রিকোণমিতিক কোণ কী। এখনও পর্যন্ত তোমরা যে সমস্ত কোণ দেখেছো, যেমন ধরো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, এখানে যে যে কোণ উৎপন্ন হবে তাদের পরিমাপ করতে গেলে কিন্তু দিক বা ডিরেকশানের বিচার করা হয় না, জাস্ট চাঁদা দিয়ে মাপ করে নাও যে কত ডিগ্রি কোণ হয়েছে, তাই না? ধরো একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, দুটো ব্যাসার্ধ আঁকলাম, তাহলে দেখো এখানে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে কেন্দ্রস্থ কোণ, এর পরিমাপ করতে গেলে তোমরা কিন্তু কোনো ডিরেকশান কনসিডার করো না, তাই না? এই সমস্তগুলো দেখো, এখানে বৃত্তস্থ কোণ, এখানে দেখা যাচ্ছে যে এখানে কোণ জাস্ট শুধু পরিমাপই করো, কোনো কোনো দিক বিচার করো না, তাই না? এই সমস্ত কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। এই ধরনের কোণগুলোই জ্যামিতিক কোণ বলা হয়। কিন্তু যদি এরকম হয়, মনে করো একটা আমি সরল রশ্মি নিলাম, সেই রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, হ্যাঁ, অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশানে গিয়ে এই অবস্থানে এলো, তাহলে যে কোণ উৎপন্ন হবে এক্ষেত্রে কি হলো, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীতে ঘুরছে সেটা কনসিডার করা হচ্ছে। আবার দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরে এরকম হলো, ঠিক আছে না? এখানে যে কোণ উৎপন্ন হলো এর ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে কোণ পরিমাপের ক্ষেত্রে যে কোণটার ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে, এই সমস্ত যদি কনসিডার করা হয় তখনই সেই কোণকে বলা হবে ত্রিকোণমিতিক কোণ। এই দুটোকে একটু কম্পেয়ার করো। এর মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়, হ্যাঁ, জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়, কিন্তু ত্রিকোণমিতিক কোণের মান 0 ডিগ্রির নিচেও হতে পারে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রিও হতে পারে, বা 360 ডিগ্রির বেশিও হতে পারে, ঠিক আছে না? তাহলে এখন দেখো 0 ডিগ্রির নিচে যদি হয় কোণ তাহলে সে ঋণাত্মক কোণ হবে, 0 ডিগ্রির ওপরে যদি হয় সে ধনাত্মক কোণ হবে। এবার আমরা ত্রিকোণমিতিক কোণের এই দুটো ভাগ নিয়ে আলোচনা করব, ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্ড নেগেটিভ অ্যাঙ্গেল। তো ধনাত্মক কোণ কী হবে, যে মনে করো আমি ও এ একটা রশ্মি নিলাম, যে ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে পারে। তাহলে ধরা যাক সে ও এ রেখা ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরে ওবি অবস্থানে এলো, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হলো একে বলা হয় ধনাত্মক কোণ, ঠিক আছে না? মনে করো চাঁদা বসিয়ে এটা দেখলে এটা 40 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটার পরিমাপ কত? +40 ডিগ্রি, ঠিক আছে? একইভাবে যদি ও এ রশ্মি ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশানে গিয়ে যদি ওসি অবস্থানে আসে এবং তাহলে যে কোণটা তৈরি হলো এ ও সি কোণ, এই কোণ হয়ে যাবে ঋণাত্মক কোণ। চাঁদা বসিয়ে যদি দেখো এটা যদি অ্যাপ্রক্সিমেটলি যদি এটা 40 ডিগ্রি হয় তাহলে এটা কি লিখতে হবে, এটার পরিমাপ হবে -40 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে আবার একবার আমি রিপিট করছি, ও এ রশ্মি ওকে কেন্দ্র করে সে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে পারে, ও এ রশ্মি ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যে কোণ সৃষ্টি করবে সেটা ধনাত্মক কোণ, আর ও এ রশ্মি ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশানে গিয়ে যে কোণ সৃষ্টি করবে সেটাকে বলা হবে ঋণাত্মক কোণ। এরপর দেখো যে একটা রশ্মি নিলাম ও এ রশ্মি, এখানে দেখো ও এ রশ্মি কী করলো, ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, এইভাবে দেখো এই ঘুরলো
360 ডিগ্রি ঘুরে গেল, আরও তার সঙ্গে এক্সট্রা কিছু ঘুরলো। তাহলে এক্ষেত্রে কোণের মান কত হবে? হ্যাঁ, এ ও বি শুধুমাত্র এইটুকু কোণটা নয়, এ ও বি 360 ডিগ্রি প্লাস এইখানের যে কোণটা হয়েছে, হ্যাঁ, চাঁদার সাহায্যে মাপলে এই যে ছোটো কোণটা এ ও বি, এই যে ছোটো জ্যামিতিক কোণটা যেটা পাবে সেটাকেও যোগ করতে হবে 360 ডিগ্রির সঙ্গে। কত হবে? এ ও বি, মনে করো এই যে চাঁদার সাহায্যে যদি এ ও বি মেপে দেখো 50 ডিগ্রি হয়েছে, তাহলে ত্রিকোণমিতিক কোণ এ ও বি সমান কত হবে? 360 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি হবে। জ্যামিতিক কোণ যদি এখানে 50 ডিগ্রি হয়, তাহলে একটা পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তার সঙ্গে এই 50 ডিগ্রি অ্যাড করতে হবে, হয়ে যাবে 410 ডিগ্রি। ও এর রশ্মি নিলাম। এবার দেখো ও এর রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এই দেখো একটা পূর্ণ আবর্তন হলো, আবার একটা পূর্ণ আবর্তন হয়ে গেল, তাহলে দুটো পূর্ণ আবর্তনের জন্য 2 × 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর একটা এই ছোট একটা জ্যামিতিক কোণ হয়েছে, তাই না? এই ছোটো কোণটাও যোগ করতে হবে। তাহলে এই ছোটো কোণটা যদি মনে করো 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে? এ ও বি, এই কোণের মান, এটা ত্রিকোণমিতিক কোণ হলো না, এ ও বি, এই ত্রিকোণমিতিক কোণের মান কত হবে? 2 × 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এবং এটাকে পুরো নেগেটিভ করে নিতে হবে, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে এ ও বির মান কী হবে? মাইনাস অফ, ব্র্যাকেটের মধ্যে ফুল ক্যালকুলেশান, 2 × 360 ডিগ্রি, কারণ দুটো কমপ্লিট রোটেশান হয়েছে, প্লাস 30 ডিগ্রি। পুরো ও এর রশ্মি একটা পূর্ণ আবর্তন করেছে ঘড়ির কাঁটার দিকে, পরের পূর্ণ আবর্তনও ঘড়ির কাঁটার দিকে, তারপরে এই যে ছোট একটা কোণটা তৈরি করেছে 30 ডিগ্রি, এও ঘড়ির কাঁটার দিকে হয়েছে, তাহলে পুরো অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এ ও বি অ্যাঙ্গেল হয়ে যাবে -750 ডিগ্রি। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতিগুলো দেখি চলো কী কী রয়েছে। দেখো, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতি তোমাদের সিলেবাসে আছে। এছাড়াও এখনও একটা পদ্ধতি রয়েছে শতক পদ্ধতি। শতক পদ্ধতি তোমাদের সিলেবাসে নাই। তাহলে আমরা আলোচনা করব ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কিন্তু তোমাদের পুরনো পদ্ধতি। দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের এককগুলো ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রি তোমরা আগে ব্যবহার করেছো, মিনিট, সেকেন্ড এখন শিখে নাও। তাহলে এখন দেখো 1 ডিগ্রির ডেফিনেশান কী হবে সেটা জানার জন্য আগে এক সমকোণ কাকে বলে জানতে হবে। এখানে দেখো এবি সরল রেখাংশের ওপর সিডি সরল রেখাংশ লম্ব রয়েছে, তাহলে এডিসি এই কোণ আর সিডিবি এই দুটো কোণ পরস্পর সমান হবে। এই সমান কোণ দুটোকে বলা হবে, এই সমান কোণ দুটোর পরিমাপকে বলা হবে এক সমকোণ। এই যে এক সমকোণ পেলে সিডিবি কোণ, এই এক সমকোণ কোণকে সমান 90 ভাগে ভাগ করে দাও, তাহলে 90টা ছোটো ছোটো কোণ পাওয়া যাবে, প্রত্যেকটার মাপই সমান সমান হবে। এই প্রত্যেকটা কোণের পরিমাপকে, ওই ছোটো ছোটো 90টা কোণের প্রত্যেকের পরিমাপকে 1 ডিগ্রি ধরা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? এক সমকোণ সমান 90টা ডিগ্রি হবে, তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি হয়ে যাবে। এইবার এই যে ডিগ্রি পেলে 1 ডিগ্রি কোণকে, খুব ছোট্ট সরু টাইপের একটা কোণ হবে, চাঁদাতে দেখতে পাবে, 1 ডিগ্রি কোণকে সমান 60 ভাগে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা সেই ছোটো ছোটো কোণকে, 60টা কোণের প্রত্যেকটা ছোটো ছোটো কোণকে বলা হবে 1 মিনিট করে, ঠিক আছে না? তাহলে 1 ডিগ্রি হয়ে গেল 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার এই যে প্রাইম সিম্বলটা দেওয়া হয়েছে, এটা মিনিট বোঝাবে, আর এটা তো ওপরে জানো ডিগ্রি। এবার 60 ডিগ্রি তো 60 মিনিট পেলে, তো তাহলে এই 1 মিনিট কোণকে যদি আবার সমান 60 ভাগে ভাগ করা হয়, তাহলে প্রতিটি 60টে টুকরো টুকরো কোণ পাবে, তো সেই প্রত্যেকটা টুকরোকে বলা হবে 1 মিনিট করে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে কি পেলে? এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এই ইউনিটগুলো, এই এককগুলোই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। চলো বৃত্তীয় পদ্ধতি দেখি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান। তাহলে রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক, এর সংজ্ঞাটা কী হবে দেখে নিই। তো বৃত্তীয় পদ্ধতি মানে বৃত্ত দিয়ে ব্যাপার। তাহলে প্রথমে বৃত্ত নিলাম,
হ্যাঁ, যার কেন্দ্র ও। এবার ওএ আর ওবি দুটো ব্যাসার্ধ, যাদের দৈর্ঘ্য আর একক করে। এইবার এখানে এবি এমন একটা বৃত্তচাপ হয়েছে যার ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তার মানে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য আর। তাহলে এই এবি বৃত্তচাপ এই কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে না, এ ও বি এই কোণ, হ্যাঁ, এবি বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করেছে এ ও বি, তার পরিমাপটাকেই বলা হয় 1 রেডিয়ান। হ্যাঁ, 1 লিখে এই জায়গায় পাওয়ারের জায়গায় সি লিখে দেবে। সি বৃত্তীয় পদ্ধতি, হ্যাঁ, সার্কুলার সিস্টেম, সেখান থেকে সি এসেছে। তাহলে সংজ্ঞা কি হলো, যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে এখন রেডিয়ানটা একক হয়ে গেল কেন? কারণ যে কোনো বৃত্তই তুমি কনসিডার করো না কেন, সে বড় বৃত্তই হোক বা ছোট বৃত্তই হোক, তার ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা কনস্ট্যান্ট হয়। ছোট বৃত্তের ক্ষেত্রেও যা কোণ উৎপন্ন করবে বড় বৃত্তের ক্ষেত্রেও তাই কোণ উৎপন্ন হবে, আর এই কোণটাকেই বলা হয় 1 রেডিয়ান। তাহলে দেখো, আগে শিখলাম বৃত্তীয় পদ্ধতি আর এখনই ষষ্ঠিক পদ্ধতি। এই দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ ডিগ্রি আর রেডিয়ান এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো, এখানে একটা ছবি নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তের ও এ একটা ব্যাসার্ধ, ও বি আর একটা ব্যাসার্ধ, এ বি বৃত্তচাপ। হ্যাঁ, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তাই সে কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। রেডিয়ানের ডেফিনেশন থেকে পাওয়া যাবে। এখানে দেখো, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য যদি আমি বাড়াতে থাকি তাহলে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণও বাড়তে থাকবে, একই হারে বাড়বে। তাহলে কি হলো, যে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ওই বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কোণ সমানুপাতিক হবে। ঠিক আছে না? তাহলে দেখো, এই রিলেশনটা লেখা যায় কি না, এবি চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের পরিধি। তাহলে এবি চাপের দ্বারা সৃষ্ট কোণ ডিভাইডেড বাই বৃত্তের পরিধি দ্বারা সৃষ্ট কোণ। এখানে কি বলা হয়েছে, যে বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত আর তাদের দ্বারা সৃষ্ট কোণের অনুপাত সমান, তাই না? তাহলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, আর একক, সেজন্য সে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, 1 রেডিয়ান। তাহলে এই সোজাসুজি বসবে 1 রেডিয়ান। বৃত্তের পরিধি কত, 2 পাই আর, অর্থাৎ পুরো বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রি, তাই না? তাহলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান 1 রেডিয়ান বাই 360 ডিগ্রি। এইবার এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত, আর বৃত্তের পরিধি কত, 2 পাই আর, বসিয়ে দাও। তাহলে আর বাই 2 পাই আর ইকুয়ালস টু 1 রেডিয়ান বাই 360 ডিগ্রি। এবার তোমার আর ক্যান্সেল হবে, 2 আর এখানে 360 ডিগ্রি ক্যান্সেল হয়ে এটা 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে রেজাল্ট আসবে 1 বাই পাই ইকুয়ালস টু 1 রেডিয়ান বাই 180 ডিগ্রি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে পাই যাবে 1 রেডিয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে, আর 1-এর সঙ্গে 180 ডিগ্রি মাল্টিপ্লাই হবে, তাহলে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই রিলেশান তোমাদের মনে রাখতে হবে। এই রিলেশানের হেল্প নিয়েই বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণকে পরিমাপ করলে সেটাকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করা যাবে, বা ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কোণ পরিমাপ হয়ে থাকলে সেটাকে বৃত্তীয়তে কনভার্ট করা যাবে। অর্থাৎ ডিগ্রিতে থাকলে রেডিয়ানে কনভার্ট করা যাবে, রেডিয়ানে থাকলে ডিগ্রিতে কনভার্ট করা যাবে। এরপরে দেখো, সবথেকে ইম্পর্টেন্ট রিলেশান এস ইকুয়ালস টু আর থিটা, এটা প্রুভ করি। এখানে এস কি হবে, ছবির দিকে তাকাও। এখানে এস হবে কোনো বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য, আর কি হবে, বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হবে এবি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ। এবি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা থিটা। তবে এখানে মনে রাখতে হবে থিটা এখানে রেডিয়ানে মেজার করা আছে, বৃত্তীয় পদ্ধতিতে মেজার করা আছে। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, এটা প্রমাণ করি। এটা প্রমাণ করার জন্য তোমরা তো জানো যে বৃত্তচাপের দৈর্ঘ্য আর কেন্দ্রে উৎপন্ন কোণ সমানুপাতি হয়। এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য এস আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। তাহলে এসের বৃদ্ধির সঙ্গে সঙ্গে থিটাও একই হারে বাড়বে, এসের হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে থিটাও একই হারে হ্রাস পাবে। তাহলে এস আর থিটা সরল সমানুপাতে রয়েছে, তাই না? এস ভ্যারিজ অ্যাজ থিটা।
তাহলে এখানে কি হবে, ভ্যারিয়েশান তুলতে গেলে ইকুয়ালস টু কে ইন্টু থিটা হবে, তাই না? তাহলে এস ইকুয়ালস টু কে ইন্টু থিটা হলো, তাহলে ভেদের ডেফিনেশন অনুযায়ী এস ইকুয়ালস টু কে ইন্টু থিটা, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। তাহলে এখন এই কনস্ট্যান্টকে বের করতে হবে, এর জন্য কন্ডিশন দরকার। কি কন্ডিশন হতে পারে দেখো, এই যে এস এ যদি আর এর সমান হতো তাহলে থিটার ভ্যালু 1 রেডিয়ান হতো, তাই না? এস ইকুয়ালস টু যদি আর হয় তাহলে থিটা হয়ে যাবে 1 রেডিয়ান, রেডিয়ানের ডেফিনেশন অনুযায়ী। তাহলে তুমি এখানে বসাও, এসের জায়গায় বসালে আর, থিটার জায়গায় বসালে 1 রেডিয়ান, তাহলে কে এর ভ্যালু কত হলো, কে এর ভ্যালু হয়ে গেল আর, কে এর ভ্যালু যেই আর হলো সেই আর এর কে এর ভ্যালু আর, এটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে এস ইকুয়ালস টু কে এর জায়গায় আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা রিলেশন পেয়ে গেলে এটা ভালো করে মনে রাখতে হবে, এস ইকুয়ালস টু আর থিটা, এস বৃত্তচাপের দৈর্ঘ্য আর ওই বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা এস বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা। তবে ভালো করে মনে রাখতে হবে যে থিটা যেন রেডিয়ানে মাপা হয়,